বীরভূম জেলা বাংলার শক্তি সাধনা তথা তন্ত্র সাধনার গড় হিসেবে খ্যাত। এখানে আছে 5টি শক্তিপীঠ, আবার সাথে তারাপীঠ যা সিদ্ধপীঠ নামে প্রখ্যাত। কিন্তু জানেন কি বন্ধুরা, এর সাথে সাথেই বীরভূম জেলার এই গ্রামটি গৌড়ীয় বৈষ্ণবদের জন্য অবশ্য দর্শনীয় তীর্থস্থান। তারাপীঠ থেকে প্রায় 10 কিমি দূরে অবস্থিত এই গ্রামে জন্মেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। তার সাথে সাথে এই জায়গায় এসেছিলেন মহাভারতের পঞ্চপাণ্ডবেরা। আবার এই জায়গাতেই শ্রীকৃষ্ণের হাতে ধরা সেই বিখ্যাত রথের চাকা, যা কিনা তিনি বিশ্বদেবকে ছুঁড়ে মারতে চেয়েছিলেন, সেই রথের চাকাও এসে পড়েছিল বীরভূমের এই বিখ্যাত তীর্থস্থান, যা বর্তমানে বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত এবং যা একচক্র ধাম নামে বিখ্যাত। তারাপীঠ মন্দিরের গেট নাম্বার 1-এর ঠিক অপোজিটেই তারাপীঠ মহাশ্মশান যাওয়ার রাস্তা। সেই তারাপীঠ মহাশ্মশানের কাছেই আছে বামদেবের ঘাট। সেখান থেকেই পুল পেরিয়ে আমরা টোটো নিয়ে চলে গিয়েছিলাম বীরচন্দ্রপুর তথা একচক্রধাম দর্শন করতে, এবং তার সাথে সাথে বামদেবের জন্মস্থানও টোটোওয়ালা ঘুরিয়ে দেবে বলেছিল। আমাদের নিয়েছিল টোটাল 300 টাকা। পলিউশন ফ্রি খোলামেলা টোটোতে চেপে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমেই চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। সামনেই দেখছেন তোরণ। এই বড় তোরণের মধ্যে গিয়ে পায়ে হেঁটে আমাদের দর্শনীয় স্থানগুলো দর্শন করতে হবে। টোটো রাস্তায় দাঁড় করানো থাকে। অনতি দূরেই চলতে গিয়ে আপনার ডান হাতে পড়বে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বাবা হারাই পণ্ডিত দ্বারা পূজিত একটি শিব মন্দির, পাতাল শিব মন্দির। শিব মন্দির ছাড়িয়ে আরও কিছু দূর হেঁটে গেলেই ডান দিকে আবার পড়বে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই মন্দিরটি দর্শন করালাম। গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, সাথে সুভদ্রাজি ও বলরামজি। এবার এই সামনের গলি দিয়ে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমরা চলে যাব প্রভু বাঁকারায়ের মন্দিরে। মন্দির প্রাঙ্গণ অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলা এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের গর্ভগৃহ তথা শ্রীবিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, তাই সেই ছবি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু মন্দির পরিসরে যতটুকু দেখানো সম্ভব ততটুকু তুলে ধরছি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা বলে রাখি, এই একচক্রপুর ধামের মন্দিরগুলো সবই কিন্তু 12টা নাগাদ বন্ধ হয়ে যায়। তাই মন্দিরের বিগ্রহ দর্শন করতে হলে আপনাকে সকাল সকাল সময় হাতে নিয়ে কিন্তু আসতে হবে। আমরা যেমন তারা মাকে পুজো দিয়ে সকাল সকাল 9:30 থেকে 10টার মধ্যে এই মন্দিরগুলো দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। জগন্নাথ মন্দির, বাঁকারায় টেম্পল এবং হারাই পণ্ডিতের শিব মন্দির দর্শন করে আমরা এখন চলেছি কর্দমখণ্ডী আশ্রম দর্শন করতে, যা বাঁকারায়ের প্রকাশস্থল হিসাবে লোকমুখে প্রচলিত। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে একটি নদী বা খাল, যাকে এখানকার ভক্তরা যমুনার সমান মাহাত্ম্য বা গুরুত্ব দেন। এইখান থেকেই নাকি বাঁকারায়ের আবির্ভাব হয়েছিল। দেখছেন নদীর অপর পারে একটি ঘাট এবং অপর দিকেই দেখছেন সেই বাঁকারায় মন্দির, অর্থাৎ বাঁকারায় মন্দিরের পিছন দিকেই এই নদীর ঘাটটি অবস্থিত ছিল। নদীর ঘাটে দেখা হওয়া এই প্রাচীন ভক্ত মহিলার কথায় আমিও নদীর থেকে জল মাথায় নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। এখন চলে এসেছি একচক্রপুর ধামে অবস্থিত ইস্কন মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারে দেখছেন 2টো ময়ূর এবং মধ্যিখানে একটি রথের চাকা। এই একচক্র ধামের পিছনে যে প্রচলিত আখ্যান রয়েছে সেটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ
যখন বিশ্বদেবকে রথের চাকা তুলে মারবেন বলে স্থির করেছিলেন, তখন অর্জুনের কাতর প্রার্থনায় তিনি তা থেকে বিরত হন। তিনি তার হাতের ধরা রথের চাকাটি ছুঁড়ে ফেলে দেন এবং সেই রথের চাকাটি বর্তমানে এই জায়গায় এসে পড়ে, যার এখন নাম একচক্রধাম। এই ইস্কন মন্দিরে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। বেলা 1টা থেকে প্রসাদ পাওয়া যায়। প্রসাদ কুপনের দাম জনপ্রতি 80 টাকা। ইস্কন মন্দির দর্শন করে আমরা চললাম নিতাই বাড়ি দর্শন করতে, যা কিনা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ও বসতবাটি। মন্দির পরিসরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। পয়সা দিয়ে মোবাইল জমা রেখে মন্দির চত্বরে প্রবেশ করতে হয়। এই মন্দির চত্বরে রয়েছে নিত্যানন্দ প্রভুর বাসগৃহ, ষষ্ঠীতলা, তার জন্মভিটে ইত্যাদি নানা দর্শনীয় স্থান। আর এই সামনের বড় মন্দিরটির ভেতরেই রয়েছে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ। নিতাই বাড়ি দর্শন করে আমরা চলে গেলাম হাঁটুগাড়া দর্শন করতে। নিত্যানন্দ প্রভু তার মাকে এই পবিত্র কুণ্ডে স্নান করাবার উদ্দেশ্যে সর্বতীর্থ ও সপ্ত নদীকে আহ্বান করেন। সেই জন্য বৈষ্ণব ভক্তরা বিশ্বাস করে যে এই কুণ্ডের জলে সর্বতীর্থ এবং সপ্ত নদীর জল বর্তমান। এই পবিত্র কুণ্ডের জল অনেকেই সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন দেখলাম। আমরা এই পবিত্র কুণ্ডের জল মাথায় দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল তথা দর্শনীয় স্থান পঞ্চপাণ্ডবতলা দর্শন করতে এগিয়ে চললাম। এই হাঁটুগাড়া কুণ্ডের কাছেই দেখতে পাচ্ছেন একটি মন্দির নির্মাণ হচ্ছে। মন্দির নির্মাণের জন্য ভক্তদের কাছ থেকে অনুদানের জন্য প্রার্থনা করা হচ্ছিল। টোটো থেকে নেমে আমরা এখন পায়ে হেঁটে চলেছি পঞ্চপাণ্ডবতলা দর্শন করতে। ওই যে দূরের গাছটা দেখছেন, ওইখানেই পঞ্চপাণ্ডবদের মন্দির আছে। বার্নাবতে যতুগৃহ থেকে বেঁচে যখন পাণ্ডবগণ হস্তিনাপুরে আর ফিরে যাবেন না ঠিক করলেন এবং অজ্ঞাতবাসে বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ওনারা এইখানে এসেছিলেন বলে প্রচলিত কথায় শোনা যায়। একচক্রধামে সব মিলিয়ে মোট 8টি দর্শনীয় স্থান দর্শন করে আমরা চললাম এবার আডলা গ্রামের উদ্দেশ্যে, যেটি সম্পূর্ণ বিপরীত দিকে। সাধক বামাখ্যাপা বা বামদেবের জন্মস্থান দর্শন করার উদ্দেশ্যেই আমাদের আডলা গ্রামে গমন। চলে এসেছি আডলা গ্রামে। এখানে সাধক বামাখ্যাপার আদি জন্মভিটে দেখব। এই রাস্তা ধরে গেলেই খড়ের চালের মাটির বাড়ি দেখা যাবে, যা কিনা সাধক বামাখ্যাপার আদি জন্মভিটে বলে প্রচলিত। অনেকে বলছে এটি নাকি সাধক বামাখ্যাপা বলে যে টিভি সিরিয়াল হয়েছিল সেটাতে দেখানো হয়েছিল। আর একটি জায়গা দেখলাম, তারাও বলছেন এটা সাধক বামাখ্যাপার জন্মভিটে। প্রকৃতপক্ষে কোনটা সঠিক জন্মভিটে তা নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারাপীঠে গেলে একদিনের মধ্যে কাছাকাছি সাইট সিন কভার করতে হলে এইগুলোই হলো মেন সাইট সিন। আর দূরে আছে নলহাটেশ্বরী সতীপীঠ, এবং আরেকটা দিন যদি হাতে থাকে পরের দিন সকালে গিয়ে বক্রেশ্বর ও মহিষমর্দিনী সতীপীঠও দর্শন করা যায়। সব মিলিয়ে বীরভূম হলো শাক্ত বৈষ্ণবদের মিলনভূমি। প্রিয় দর্শকবৃন্দ, এই পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন পর্বে। তারাপীঠ নিয়ে বিস্তারিত ভিডিওটি এই বর্তমান ভিডিও আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। যারা ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।